এত মন খারাপ করলে কিন্তু যাব না। তোমরা মা মেয়ে শান্তি দিচ্ছ না আমায় ঐশী। তটিনী মুখ গোমড়া করলো। বড় মায়ের মন খারাপ হবে না? সে তো মা, তার মন কাঁদবে, এটাই স্বাভাবিক। আর তোমার? ও মা, আমি তো বউ হই, আমারও তো মন কাঁদবে। রুদ্রের কথার জালে ফেসে তটিনী নির্লজ্জের মতো কথার তীর ছুঁড়ে দিচ্ছে। রুদ্র ঠোঁট চেপে হাসছে। খেয়াল করতেই চুপ হয়ে গেল সে। রুদ্র হেসে বলল, থামলে যে, আরো কিছু বলো। তটিনী বাহুতে হালকা করে ঘুষি মারল, মুখ গোমড়া করে সামনের দিকে ফিরে গেল। রুদ্রের পেছন দিকে তাকাতেই তার দুজন ভাইকে সে দেখতে পেল। রাজ ও তুরফান তটিনীর পিঠ জড়িয়ে থাকা রুদ্রের হাতের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রুদ্র সেটা বুঝতে পেরে হাত তো সরালোই না, বরং গভীর করলো বন্ধন। তুরফান ও রাজের চোখ বড় হতে লাগলো। এদিকে তটিনী ফিসফিসিয়ে বলল, সবাই বসে আছে, কি করছেন? রাজের সহজ উত্তর, দুপুরে সবার সামনে জড়িয়ে ধরার সময় সেটা মনে ছিল না? মুখের উপর জবাব পেয়ে তটিনী চুপ হয়ে গেল। নির্লজ্জ পুরুষ তাকে এভাবে লজ্জা দিতে পারলো? রাতের খাবার টেবিল আরও জমজমাট। রুদ্রের প্লেটে খাবারের স্তূপ। বেচারা নিজের পেটে কিভাবে জায়গা করবে ভেবে পাচ্ছে না। সে অসহায় চোখে নিজের দুই মা ও সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকাচ্ছে। মেয়েরা তো পাত্তাই দিচ্ছে না, তার বউ তো তার দিকে তাকাচ্ছেই না। এই মেয়েটার ভাব আর গেল না, সারা জীবন এই ভাব নিয়েই পড়ে থাকবে। রুদ্র মুখ ছোট করে রোবানাহারের দিকে তাকালো। রোবানাহার মাংসের প্লেট নিয়ে এগিয়ে এলেন। রুদ্র নিজের প্লেট আগলিয়ে নিল। আর দিও না মা, প্লিজ, খেতে পারবো না এত। রোবানাহার ধমক দিলেন, আগামীকাল চলে যাবে, আজ ঠিকমতো খাওয়া দাওয়া না করলে কিভাবে হবে? লম্বা জার্নি করলে শরীর ঠিক রাখতে হবে তো। রুদ্র অসহায় চোখে তাকালো। আগে এগুলো ফিনিশ করে নেই প্লিজ। রোবানাহার রুদ্রের পাশের চেয়ারে বসলেন। তুমি খেতে শুরু করো, আমি আছি এখানেই। রুদ্রের আজ বাঁচার পথ নেই। সে বুঝে গেছে তার মা আজ তাকে খাইয়ে আলু পটল সব বানিয়ে ছাড়বেন। বেচারা অসহায়ের মতো খেতে আরম্ভ করলো। রুদ্রের অসহায়তা দেখে তটিনীর দারুণ মজা লাগলো। তখন তাকে দুপুরের ঘটনার জন্য খোঁচাচ্ছিল না, এবার মজা বুঝুক। তটিনী সবার অগোচরে রুদ্রের দিকে তাকিয়ে ভেঙচি কাটলো। রুদ্র দাঁতের দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করলো। বউ হয়ে কোথায় স্বামীর দুঃখে দুঃখী হবে তা না ভেঙচি কেটে যাচ্ছে, নির্লজ্জ মহিলা। রাত 12টা, চারিদিকে অন্ধকার। রুদ্র নিজের রুমের ব্যালকনিতে বসে আছে। রাত পোহালেই তাকে চলে যেতে হবে এই দেশ ছেড়ে। রুদ্রের ভাবনার ব্যাঘাত ঘটে কিছু শব্দে। সে উকি দিয়ে নিজের রুম পর্যবেক্ষণ করলো। কারো ছায়া দেখা যাচ্ছে। রুদ্রের ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে গেল। কে ওখানে? অবয়বটি স্পষ্ট হতে লাগলো রুদ্রের সামনে। আচমকা কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে রুদ্র চমকে গেল। তুই? তটিনী মাথা নিচু করে রুদ্রের সামনে দাঁড়িয়ে আছে। রুদ্র অপলক তাকিয়ে তটিনীকে পর্যবেক্ষণ করে নিল বেশ কিছু সেকেন্ড। হাত টেনে নিজের উপরে বসালো। তটিনী মাথাটা আরো নিচু করে ফেললো। মাথাটা আর কত নিচে নামাবি? রুদ্রের কথা শুনে তটিনীর মাথা আরো নিচু হয়ে গেল। রুদ্র হতভম্ব হয়ে তটিনীর মাথা ধরল। কি করছিস? মাথাটা কোথায় নিয়ে লাগাচ্ছিস, খেয়াল আছে তোর? তটিনী এবার মাথা উপরে তুলল। রুদ্রের কথার মানে না বুঝে প্রশ্ন করলো। কোথায় লাগাচ্ছি? তটিনী বসেছে রুদ্রের এক পায়ের বাহুতে, অর্থাৎ আর একদিক খালি। মাথা বুক থেকে পেট, পেট থেকে কোমর এবং কোমর থেকে কোলে, মানে প্যান্টের চেন বরাবর। তটিনী সেটা ভেবে থমকে গেল। রুদ্র নিজের ঠোঁট চেপে ধরে হাসি নিয়ন্ত্রণ করলো। তটিনী তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। যেতে নিলে রুদ্র হাত টেনে আবারও বসিয়ে দিল। কোথায় যাস? ঘরে। এখানেই বস। রুদ্র এবার তটিনীকে নিজের পুরো কোলেই বসালো। তটিনীর মনে নস্টালজিক সব চিন্তারা হানা দিচ্ছে। বেচারি জীবনে প্রথমবার এমন কিছু ভেবে ঘাবড়ে গেল। রুদ্র সেটা খেয়াল করলো।
তটিনীর পরনে পাতলা টি শার্ট ও প্লাজো, গলায় ওড়না পেঁচানো। রুদ্র ওড়না খুলে ছুঁড়ে ফেললো বারান্দার একপাশে। তটিনীর চোখ বড় বড় হয়ে গেল। রুদ্রের চোখ মুখ কেমন যেন অন্যরকম ঠেকলো। তটিনী ভয় পেয়ে গেল। একটু গভীরভাবে ছুঁয়ে দেই প্লিজ। তটিনীর ঘাবড়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে রুদ্র নিজেকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করলো, কিন্তু পাল্টে খেলো তটিনী। সহসা রুদ্রের ওষ্ঠে ডুব দিল। রুদ্র নিয়ন্ত্রণ হারালো পুরোপুরি। এরকম উন্মাদ হতে রুদ্রকে কখনো দেখেনি তটিনী। নিম্নে নামলো রুদ্রের ওষ্ঠধয়। তটিনীর দেহের প্রতিটা ভাঁজে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিয়ে ক্লান্তি লগ্নে এসে তটিনীর 19 বছর ও নিজের 24 বছরের ভার্জিনিটির রেকর্ড ব্রেক করে দিল সে। ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রুদ্র থমকে গেল। তটিনীর মাথা বালিশ থেকে নেমে এসেছে, চুল এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে। রুদ্র দু হাতে যত্ন করে স্ত্রীর চুল ঠিক করে দিল। তটিনীর গালে শুকিয়ে যাওয়া অশ্রুর ছাপ। রুদ্র চুমুতে ভরিয়ে দিল মুখশ্রী। তটিনী আদর পেয়ে রুদ্রের বুকে মুখ লুকালো, শব্দ করে কাঁদলো বেশ অনেকক্ষণ। রুদ্রের মনে অপরাধ বোধ জাগ্রত হলো। তটিনীকে বুকে জড়িয়ে নিয়ে উঠে বসলো সে। টেবিলের সাইড থেকে বের করলো ঔষধের বাক্স। রাত 2টোর দিকে রুদ্রকে ঔষধের খোঁজে বের হতে হলো। বেচারা জীবনে প্রথমবার ঔষধ কিনতে গিয়ে নাজেহাল হলো অনেক। লেগে গেল রুদ্রের মধ্যে পরিপূর্ণ স্বামীর ত্যাগ। তটিনীকে প্রয়োজনীয় সব ওষুধ খাইয়ে রুদ্র মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, কিন্তু তটিনী চোখ বড় বড় করেই তাকিয়ে রইল। রুদ্রের ক্লান্তিতে চোখে ঘুম নেমেছে। বউ ঘুমাচ্ছে না দেখে সেও ঘুমাতে পারছে না। তটিনীর হয়তো মায়া হলো। সে চোখ বন্ধ করে ঘুমাতে চেষ্টা করলো। সকাল 9টার দিকে ঘুম ভেঙেছে তটিনীর। নিজেকে নিজের বিছানায় পেয়ে থমকে রইল কিছুক্ষণ। তবে কি সব স্বপ্ন ছিল? ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখলো সে। না, স্বপ্ন তো ছিল না, সব সত্যি। আচ্ছা, রুদ্র ভাই কি চলে গেছেন? সে তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে নিল। নতুন একটি পোশাকে নিজেকে আবৃত করলো। তাকেও এয়ারপোর্টে যেতে হবে। রেডি হয়ে তটিনী নিচে নামলো। রুদ্র তখন সোফায় বসে ফোন গুতাচ্ছে। রুদ্রের পরনে সাদা শার্টিং করা, রেডি হয়েই বসেছে তাহলে। তটিনী খাবার টেবিলে গিয়ে বসলো। ঈশানী এক ফাঁকে কানের দুল লাগাতে লাগাতে বলে গেলে, টেবিলে খাবার ঢেকে রাখা আছে, খেয়ে নে। তটিনী খেয়ে নিল। তারপরই সবাই ধীরে ধীরে বের হলো বাড়ি থেকে। গাড়িতে আগে থেকেই রুদ্রের সব ব্যাগপত্র রাখা আছে। তটিনীকে আজ সবাই রুদ্রের পাশে বসতে দিল। আর এক পাশে বসেছেন রোবানাহার। সবার অগোচরে রুদ্র তটিনীর এক হাত নিজের হাতের মুঠোয় রেখেছে সন্তর্পণে। এয়ারপোর্টে গাড়ি থামতেই তটিনীর হৃৎপিণ্ড যেন থমকে গেল। রুদ্র সহ সবাই নেমে দাঁড়ালো এক এক করে। বিদায় বেলা চলে এসেছে। রোবানাহার ছেলেকে জড়িয়ে ধরলেন শক্ত করে। এক এক করে সবাই জড়িয়ে ধরলো। বাকি রইল তটিনী। সবার সামনে রুদ্রকে জড়িয়ে ধরতে লজ্জা করছে তার। রুদ্র অপেক্ষা করছে তটিনীর জন্য। রোবানাহার ধাক্কা দিলেন। জামা। তটিনীর পা যেন চলতে চাইল না। ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল সে। আছড়ে পড়ল রুদ্রের বুকে। রুদ্র শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল। সবার আড়ালে ঠোঁট বুলিয়ে নিল কপালে। রুদ্র যখন ব্যাগ হাতে নিয়ে গেট ক্রস করবে, তটিনী তখন পেছন থেকে জড়িয়ে ধরল। রুদ্রের পা থমকে গেল সেখানেই। গাল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রুকণা। সামনে ফিরে তটিনীকে এক হাত দিয়ে নিজের সাথে জড়ালো ফের। রোবানাহার তটিনীকে ছাড়িয়ে নিলেন। ছেলের চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, সবার পেছনে দাঁড়িয়ে তাহসিন ইরফান চোখে হাত বুলাচ্ছেন। রাজ কেঁদে কেঁদে বলল, আমি তোকে মিস করব ভাইয়া। তুরফান ঈশানীকে জড়িয়ে ধরে কাঁদছে। রুদ্র সবার দিকে তাকিয়ে ফের পা চালালো। পেছনে ফিরে দেখলো না আর। একের পর এক গেট ক্রস করে অদৃশ্য হয়ে গেল সে। গাড়ি ছুটছে বাড়ির দিকে। তটিনীর ফোনে টং করে শব্দ হলো। বড় একটি বার্তা এসেছে রুদ্রের নাম্বার থেকে। সর্বনাশিনী, তুমি একটু একটু করে আমার সর্বনাশ করেছ। তোমার প্রেমে দিওয়ানা বানিয়ে ছেড়েছ। আমি আজ তোমার জন্য খেতে পারছি না, ঘুমাতে পারছি না। গতকাল কি করলে তুমি? এবার আমি সুদূর দেশে থেকে কিভাবে তোমায় কাছে টেনে নেব? তোমার গায়ের গন্ধ এখনো আমার শরীরে রয়ে গেছে। আমার গা থেকে তুমি তুমি গন্ধ বের হচ্ছে ঐশী। আমি এই গন্ধ নিয়ে 2 বছর অপেক্ষা করব। আবারও তোমার গন্ধেও নিজের শরীরে মাখতে ফিরে আসব। তোমার আমার প্রণয়ের শহরে, তোমার আমার প্রণয়ালিঙ্গনের বিছানাতে। ততদিন তুমি অপেক্ষা করো কেমন?
সর্বদা রুদ্রের সর্বনাশিনী হয়ে থেকে যেও। আমি আবার আসব। যেদিন আকাশে পশ্চিমের চাঁদ ডুবে যাবে, তুমি নিজেকে আকাশের মতো সাজিয়ে আমার জন্য অপেক্ষা করবে। অন্ধকারে আমি তোমার গন্ধে তোমাকে চিনে নেব। আমাদের নিজস্ব কুঁড়ে ঘরের বাম দিকের কাবার্ডে তোমার পছন্দের লেখকের বইগুলো রয়েছে। ওগুলো যখন ছুঁয়ে দেখবে তখন তুমি ভাববে আমাকেই ছুঁয়ে দিচ্ছ। আমাদের বিছানাতে শুয়ে আমি যেদিকে শুই ওই দিকে হাত বুলিয়ে দিও আলগোছে। আমি ঠিক তোমায় কল্পনায় হয়ে তোমায় জড়িয়ে নেব বুকে। উষ্ণ আদরে তোমাকে ঘুম পাড়িয়ে দেব সব সময়ের মতো। তোমার বক্ষের ভাঁজে মুখ লুকাতে আমি আবারও ফিরে আসব। সর্বনাশিনী হয়ে অপেক্ষা করো। ততদিন অপেক্ষা করো যতদিন না আমি ফিরে আসছি। মনে রেখো, আমি ফিরবো একদিন। রুদ্র। আপনি সর্বনাশিনীর সর্বনাশ করে গেলেন রুদ্র। আপনার আপনি গন্ধটা আমি এখনো পাচ্ছি। বিদেশ বিভূঁই আরও ভালো থাকবেন। সাদা চামড়ার রমণীদের ভিড়ে আমাকে ভুলে যাবেন না যেন। আমি দীর্ঘ অপেক্ষায় থাকবো আপনার। সর্বনাশিনীর সর্বনাশ করতে আপনার আগমন হোক পরিপূর্ণভাবে। আপনাকে আমি পছন্দ করি না, কিন্তু ভালোবাসি অনেক, বুঝেছেন? সময় গড়িয়ে গেল নিজের মতো। তটিনী, রূপান্তর ও মজনু এইচএসসি পাশ করে আলাদা হয়ে গেল। তারপর এলো অ্যাডমিশনের পালা। মজনু সিলেট ওসনামি মেডিকেল কলেজে চান্স পেয়ে গেল। রূপান্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেল। তটিনীর পাবলিকে চান্স হলো না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনায়াসে চান্স হলো তার। কিন্তু তা নিয়ে তার কোনো দুঃখ নেই। দুঃখ নেই তার পরিবারেরও। রুদ্র বিদেশ যাওয়ার 1 বছর পেরিয়ে গেছে। ঈদ ঘুরে ঈদ এসেছে বাংলাদেশে। এইবার ঈদের ছুটিতে তটিনী ও রূপান্তর মজনুর গ্রামের বাড়ি সিলেটে ঘুরতে যাবে বলে ঠিক করেছে। তাদের সব ব্যবস্থা করা শেষ। এবার রওনা হওয়ার পালা। সিলেটে একটি ছোট গ্রামে মজিদ চৌধুরীর বাড়ি। তার 2 ছেলে মিনহাস ও মিলাদ। মজনুর ভালো নাম মিনহাস চৌধুরী। তারা ইতিমধ্যে খবর পেয়েছে গ্রামে পৌঁছে কাউকে যদি চৌধুরী বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করা হয় তো যে কেউ বলে দিতে পারবে। অর্থাৎ গ্রামে অনেক নাম ডাক আছে চৌধুরী বংশের। মজনু বাবার টাকায় চলাফেরা করতে চায়নি, নিজের যোগ্যতায় চলতে পছন্দ করে। তাই সে কখনো কাউকে নিজের বাবার বাড়ি গাড়ি ধন সম্পদের কথা বলেনি। সে যে চৌধুরী বংশের ছেলে সেটাও না, সবসময় সাধারণভাবে চলাফেরা করেছে। কারো দেখে বোঝার উপায় নেই যে সে চৌধুরী বংশের বড় ছেলে। তটিনী ও রূপান্তর বাসে চড়ে বসেছে। বাড়ি থেকে তাদের ছাড়তে রাজি হয়নি প্রথমে, কিন্তু তারা অনেক চেষ্টার পর রাজি করাতে পেরেছে। রোবানাহার ও ঈশানীকে রাজি করাতে কম বেগ পেতে হয়নি তটিনীকে। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে রুদ্রের দিকটা সামলাতে। বেচারা টেনশনে বারবার তটিনীর ফোনে মেসেজ দিয়ে যাচ্ছে। এই প্রথম তটিনী অভিভাবক ছাড়া কোথাও ঘুরতে যাচ্ছে, সেজন্য রুদ্রের প্রেশার হাই। তটিনীর ফোনে রুদ্রের ফোন এলো। ইয়ারফোন কানে গুঁজে সে রিসিভ করলো। রুদ্র গম্ভীর স্বরে বলল, ঠিকঠাকভাবে বসেছো? কোনো অসুবিধা হয়নি তো? তটিনী দীর্ঘশ্বাস ছাড়লো। হ্যাঁ বাবা, বসেছি। বাস ইতিমধ্যে ছেড়েও দিয়েছে। তোমাদের কত করে বললাম বাড়ির গাড়ি নিয়ে যাও। আরে বাস ছাড়া জার্নিতে মজা আছে নাকি? আপনি রাখুন তো, এত চিন্তা করে কি হবে? কেউ তো তুলে নিয়ে যাবে না। সারা জীবন তো আর আপনাদের ওপর ডিপেন্ড করে চলবো না। প্রয়োজনে একাও চলতে হবে। রুদ্রের কণ্ঠে হতাশা। আমি চিন্তা করা বাদ দিলে থাকতে পারবে তো, নাকি নতুন কেউ জুটিয়ে নিয়েছো? তটিনী রেগে গেল। বিদেশে যাওয়ার পর থেকে সব সময়ই এমন কথা বলেন আপনি। এসবের মানে কি? আমাকে এতই যখন সন্দেহ, তো বিয়ে করেছেন কেন? রুদ্র হাসলো। সন্দেহ করলে কি যাওয়ার অনুমতি পেতে? আর বিয়ে তোমাকে করব না তো কি তোমার বান্ধবীকে করব? রূপান্তর কান পেতেই রেখেছিল। চোখ বড় বড় করে সে বলল, এসব কি জিজু, আপনি আমাকে নিয়ে বললেন? রুদ্র জিহ্বা কাটলো। আরে শালিকা, মজা করছিলাম। তটিনী ফোন কেটে দিল। রূপান্তর তটিনীকে শাসালো। বেচারা কত দূরে থাকে, তোর জন্য চিন্তা হবে স্বাভাবিক, তাই বলে এমনভাবে কথা শোনাবে? তটিনী ফুসফুস করে উঠল, কোনো বাধা ছাড়া শোনা পেয়ে গেছিস, সেজন্য মর্ম বুঝছিস না।
আমার মতো সংগ্রাম করে যদি পাইতি তো মর্ম বুঝতি। আমাকে দেখ, এখনও কিছু করতে পারিনি, নিজের পরিবারকেও জানাতে পারিনি। তটিনী মাথা চেপে বসে রইল। কিছু মুহূর্ত পর মোবাইল ফোন হাতে নিয়ে রুদ্রকে বার্তা পাঠালো।